আমাদের মেজ দিদি তোমার হাতে এতবার মার খেয়ে তুমি সবার সামনে ওকে অপমান করেছো আর ও সেগুলো সহ্য করেছিল। বললে তুমি ওকে বোকা বলে সবসময় চুপ করিয়ে দিতে। তোমার নতুন বৌমা কিন্তু এগুলো সহ্য করবে, সেটা তো তুমি বুঝেই গেছো। ওরা ছোটবেলায় বিহারে থাকো, তারপর হঠাৎ করে ওখান থেকে এখানে কেন এলো, কি করে এলো, ওখান থেকে আদৌ এসেছে কিনা, ওদের ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো খোঁজ করেছো? শুধু টাকা দেখছো আর বিয়ে করে নিয়েছো। একবার তো ভেঙেই গেছে, তারপর আবার ওই আমাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে এলো, নিজের জীবনে জায়গা দিল, নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। স্যার মেয়ের মতে ওনার পড়াশোনা অত বেশি কিছুই জানেন, ইনফ্যাক্ট ওনাকে কম্পিউটারও চালাতে পারে না, এটা পর্যন্ত বলেছে স্যার। খুব বড় বৌমা, তুমি না আমাকে ওটা দেবে না, এগুলো আমি সহ্য করবো না। আমার না তোমার এই সম্মানের দরকার নেই। তোমার সম্মান ছাড়াই আমার এই জীবনটা ভালোভাবে কেটেছে। ওই মেয়েটা কি করতে চাইছে আমি শিওর। আমাদেরই দেশে বসে অন্য দেশে খবর কি করে পাঠাতে পারে? পুলিশ এসেছিল না রিসেপশনে, তো তখনই ওই মেয়েটার উপর আমার সন্দেহ জেগেছে। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 181তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বের শুরু থেকেই একটা অদ্ভুত চাপা উত্তেজনা অনুভব করা যায়। পূজাকে নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছিল এটা আজ আরো গভীর হয়ে যায়। কিছু মানুষ মনে করতে শুরু করেছে যে পূজার আচরণের পেছনে এমন কোনো সত্য লুকিয়ে আছে, সামনে এলে পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে। এই সময় একজন দায়িত্বশীল কর্মকর্তা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন। তিনি জানান, যদি কোনো ব্যক্তি দেশের জন্য কাজ করে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি সে দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তদন্তের মাধ্যমে সত্য বের করে আনতেই হবে। এই কথার পর থেকেই বোঝা যায় যে পূজাকে নিয়ে যে সন্দেহ শুধুমাত্র পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। অন্যদিকে বাড়ির ভেতরে সম্পূর্ণ অন্য একটি লড়াই চলছে। রান্নাঘর নিয়ে নতুন করে বিবাদ শুরু হয়। পরিবারের কয়েকজন সদস্য স্পষ্ট জানিয়ে দেন যে সবাই যদি একসঙ্গে থাকতে না পারে তাহলে আলাদা আলাদা রান্নার ব্যবস্থা করে নেওয়াই ভালো। এই কথার মাধ্যমে বহুদিনের জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ বলতে শুরু করে যে এতদিন ধরে কিছু মানুষ অন্যদের উপর নির্ভর করে এসেছে, এখন সময় এসেছে সবাই নিজেদের দায়িত্ব নিজেরা নেওয়ার। কিন্তু এই পরিস্থিতির মধ্যে অহনা দৃঢ় অবস্থান নেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় তার বেঁচে থাকতে এই বাড়িতে কখনো চুলা আলাদা হবে না, কারণ তার মা বাবা জীবিত থাকাকালীনও পরিবারকে এক রাখার চেষ্টা করেছিলেন, তাই সেও সেই ঐতিহ্য ভাঙতে দেবে না। অহনার এই বক্তব্য শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং তার মানসিক শক্তি এবং পরিবারের প্রতি দায়বদ্ধতারও পরিচয় দেয়। দর্শকদের অনেকেই এই মুহূর্তে অহনার পাশে দাঁড়াবেন, কারণ সে পরিবার ভাঙার বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। পরিবারের অন্য সদস্যরা পাল্টা যুক্তি দিতে শুরু করে। তারা বলে, যদি রান্না করার দায়িত্ব নিতে না চায় কেউ, তাহলে জোর করে তো কাউকে রান্না করানো যাবে না। এই তর্ক বিতর্কের মধ্যেই পূজার প্রসঙ্গ সামনে আসে, কারণ পরিবারের অনেকেই মনে করছে যা এত বড়লোক পরিবারের মেয়ে হয়েও রান্নাঘরের দায়িত্ব নিতে চাইবে না, ফলে ভবিষ্যতে নতুন করে অশান্তি তৈরি হতে পারে। এই সমস্ত ঘটনার মধ্যেই বাড়ির পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। দর্শকদের মনে তখন প্রশ্ন জাগে, পরিবার কি সত্যিই ভেঙে যাবে? কি অহনা পরিস্থিতি সামাল দিতে পারবে? কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি যে আসল ঝড় এখনো বাকি। পর্বের শেষের দিকে পরিস্থিতি এমন এক মোড়ে পৌঁছায় এখানে পারিবারিক অশান্তি হঠাৎ করেই জায়গা করে দেয় এক ভয়ঙ্কর রহস্যকে, আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে পূজা। এই অংশে গল্প এমনভাবে এগোয় যে দর্শক এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয় যখন পরিবারের একজন সদস্য সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। তিনি পুলিশকে জানান তার কাছে পূজার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই, কিন্তু পূজার আচরণ তার কাছে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। তাই তিনি অনুরোধ করেন যেন পুলিশ পূজার ওপর নজর রাখে। এরপর তিনি পূজা এবং পল্টুর সম্পর্ক নিয়ে বেশ কিছু তথ্য সামনে আনেন। তিনি জানান যার বয়স অনেক কম, অন্যদিকে পল্টুর বয়স তার তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, যখন তাদের প্রথম পরিচয় হয়েছিল এখন পল্টু এখনো বিবাহিত ছিল। পরে ডিভোর্স হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এই ঘটনাগুলো তিনি সন্দেহজনক বলে মনে করেন। এরপর উঠে আসে সেই 6 মাসের ব্রতের প্রসঙ্গ। বিয়ের রাতেই পূজা পল্টুকে জানায় যে সে 6 মাস পর্যন্ত কোনো দাম্পত্য সম্পর্ক রাখতে পারবে না। এই তথ্য শুনে শুধু পরিবার নয়, দর্শকরাও অবাক হয়েছিল, কারণ যদি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে তাহলে বিয়ের আগেই সেটা জানানো উচিত ছিল। তবে পুলিশ এখানে খুব যুক্তিসঙ্গত কথা বলে। তারা জানিয়ে দেয় অদ্ভুত আচরণ মানেই অপরাধী হওয়া নয়,
কারো ব্যক্তিগত বিশ্বাস, মানসিক অবস্থা বা অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু এরপর যে তথ্য সামনে আসে এটাই পুরো ঘটনাকে অন্য মাত্রা দেয়। পুলিশকে জানানো হয় যে এক সকালে পূজাকে একটি গলির মধ্যে একজন অচেনা ব্যক্তির সঙ্গে দেখা গেছে। শুধু দেখা নয়, যা যেন ওই ব্যক্তির হাতে কিছু একটা তুলে দিচ্ছিল। দূর থেকে দেখে মনে হয়েছিল সেটি হয়তো কোনো হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভ জাতীয় বস্তু। এখানেই সন্দেহ কয়েক গুণ বেড়ে যায়, কারণ এর আগে পূজা দাবি করেছিল যে সে কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না। তাহলে সে কিভাবে এমন একটি জিনিস কারো হাতে তুলে দিল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আরও একটি বিষয় সন্দেহকে বাড়িয়ে তোলে। পুলিশের আগের জিজ্ঞাসাবাদের সময় পূজা এক ধরনের ভাষায় কথা বলেছিল, কিন্তু পরে পরিবারের সদস্যদের কাছে সে সম্পূর্ণ ভিন্নভাবে কথা বলে। এই বিষয়টিও পুলিশের নজরে আনা হয়। তদন্তকারী কর্মকর্তা তখন স্বীকার করেন যে তাদের কাছে আগে থেকেই একটি তথ্য ছিল। তারা এমন একজন মহিলাকে খুঁজছিলেন যিনি কোনো গোপন মিশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং কোনো পরিবারের আশ্রয়ে লুকিয়ে আছেন। এই তথ্য শুনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন, পূজা কি সত্যি সেই রহস্যময় নারী, কি সে শুধুই ভুল বোঝাবুঝির শিকার? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় তারা তদন্ত চালিয়ে যাবে। যখন সবাই পূজাকে নিয়ে আলোচনা করছে, তখন হঠাৎ করেই দেখা যায় পূজা বাড়িতে ফিরে এসেছে। সকালে সে কোথায় গিয়েছিল? কেন ফোন বন্ধ ছিল? এই প্রশ্নগুলো নিয়ে সবাই তাকে ঘিরে ধরে। পল্টু সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। সে বারবার পূজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ফোন বন্ধ থাকায় কিছুই জানতে পারেনি। কিন্তু পূজা ফিরে এসে একটুও ভয় না পেয়ে সবার প্রশ্নের জবাব দিতে শুরু করে। সে জানায় তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং সে স্পষ্টভাবে বলে যে সে কোনো ছোট শিশু নয় যার কোথাও যেতে অনুমতি লাগবে। পূজার এই আত্মবিশ্বাসী উত্তর অনেককে অবাক করে দেয়। সে আরও বলে ছোটবেলা থেকে ঘুম থেকে উঠেই সে তার মায়ের মুখ দেখতে অভ্যস্ত, তাই সে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই সংলাপগুলোতে পূজার স্বাধীনচেতা মনোভাব খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। কিন্তু এরপর আসে অহনার দুর্দান্ত মুহূর্ত। অহনা অতীতের অপমানের কথা মনে করিয়ে দিয়ে এমন কিছু কথা বলে যা শুনে অনেক দর্শক তার জন্য হাততালি দিতে বাধ্য হবেন। সে বুঝিয়ে দেয় একসময় তাকে যেসব কথা শুনতে হয়েছিল, আজ সেই একই পরিস্থিতির মুখোমুখি অন্যরা হয়েছে। অহনার কথাগুলোতে আত্মসম্মান, কষ্ট এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ একসঙ্গে প্রকাশ পায়। এদিকে পল্টু এবং পূজার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। পল্টু অভিযোগ করে যে পূজা তাকে না জানিয়ে চলে গিয়েছিল, কিন্তু পূজা আবারও নিজের অবস্থানে অটল থাকে। সে জানিয়ে দেয় তার জীবনের কিছু সিদ্ধান্ত সে নিজেই নেবে, আর সে চায় না কেউ তার ব্যক্তিগত বিষয়ে অযথা হস্তক্ষেপ করুক। এই দৃশ্য ভবিষ্যতের জন্য একটি বড় ইঙ্গিত দেয়, কারণ পূজা এবং পল্টুর সম্পর্কের মধ্যে এখনও অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। অন্যদিকে পুলিশও তদন্ত থামায়নি। তারা সিদ্ধান্ত নেয় যে পূজার ওপর গোপনে নজর রাখা হবে। একজন সিভিল ড্রেস অফিসারকে দায়িত্ব দেওয়া হয় তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করার জন্য। এই সিদ্ধান্তের মাধ্যমে গল্পে নতুন উত্তেজনা যোগ হয়েছে। আগামী পর্বে হয়তো আমরা জানতে পারবো যা আসলে কি লুকিয়ে রেখেছে। সে কি সত্যিই কোনো বিপজ্জনক মিশনের সঙ্গে যুক্ত, নাকি সবকিছুই কেবল ভুল সন্দেহ? দর্শকদের মধ্যেও এখন এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। অনেকেই মনে করছেন পূজা নির্দোষ, আবার অনেকের বিশ্বাস খুব ইচ্ছে করেই তার চরিত্রকে রহস্যময় করে তুলেছেন এবং সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ পাবে। সব মিলিয়ে আজকের পর্বের রহস্য, পারিবারিক দ্বন্দ্ব, আবেগ, অপমানের জবাব এবং ভবিষ্যতের বড় ইঙ্গিত সবকিছুই ছিল। এখন দেখার বিষয় পুলিশের নজরদারি পূজার জীবনে কি প্রভাব ফেলে এবং এই রহস্যের শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে, কারণ গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে।